হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিওস চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা স্প্যানিশ অসাধারণ মিস্টিরিয়াস হরর সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে ম্যারোবন। এবং সত্যি কথা বলতে এর আগে আমি এরকম সিনেমা কখনোই দেখিনি। মানে এই সিনেমার যে এত সুন্দর গল্প এবং এত সুন্দর একটা কনসেপ্ট, যেটা তুমি কল্পনাও করতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিনেমাটার যে ভাইব, সেটা তোমাকে নিয়ে যাবে হচ্ছে আজ থেকে 50 বছর বা 100 বছর পূর্বে। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা সিনেমাটির সম্পর্কে ছোট্ট কয়েকটা ফ্যাক্ট জানি, তারপর সিনেমাটির গল্পে চলে যাই। তো এই সিনেমাটি নির্মিত হয়েছিল 2017 সালে, বাট সিনেমাটি দেখলে মনে হবে হয়তো 50 বছর আগের। আর যেমন বলেছে এই সিনেমার কাহিনী তো ফার্স্ট ক্লাস। সিনেমার IMDb রেট হচ্ছে 10-এ 6.7। আর কেন আমি বলেছি যে এই ধরনের সিনেমা এর আগে কখনোই দেখিনি, এটা আমি একবারে ভিডিও লাস্টে বলবো। আর এখানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে এই সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল হচ্ছে 80 কোটি টাকা, বাট বক্স অফিস আয় করতে পেরেছিল মাত্র 150 কোটি টাকা। কারণ বুঝতেই পারছো স্পেন বা স্প্যানিশ সিনেমার বাজার তো আর আমেরিকার সিনেমার মতো এত বড় নয়। তো যাই হোক, আমরা একটা বিজ্ঞাপন দিয়ে তারপর মূল ভিডিওতে যাব। তো তুমি চাইলে বিজ্ঞাপনটা দেখতেও পারো কিংবা স্কিপ করে মূল ভিডিওতেও যেতে পারো, টোটাল তোমার ব্যক্তিগত ব্যাপার। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো যাই হোক, সিনেমা যখন শুরু হয় তখন আমাদের বলা হয় এটা 1968 সাল, মানে আজ থেকে প্রায় 60-70 বছর পূর্বে। আর তখন আমরা একটা পরিবারকে দেখতে পাই, যেখানে রোজ নামের একজন মা, তার 4 বাচ্চা, যার মধ্যে বড় ছেলের নাম হচ্ছে জ্যাক, মেজো ছেলে জিন, মেয়ের নাম হচ্ছে বিলি, আর ছোট বাচ্চার নাম হচ্ছে স্যাম। এই 4 জনকে নিয়ে ইংল্যান্ড থেকে আমেরিকাতে চলে এসেছে। আর এখানে আমরা জানতে পারি এই রোজ নামের মহিলাটির বাপের বাড়ি এই আমেরিকাতেই ছিল, কিন্তু সে ইংল্যান্ডের একজনকে বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গিয়েছিল আর কি। কিন্তু আমেরিকাতে এখনো তার সম্পত্তি রয়েছে, কিন্তু তার পিতার ফ্যামিলি থেকে কেউ বেঁচে নেই। তবে তারপরেও তারা এই বাড়িতে আসে। আর এখানে উল্লেখ্য রোজের যে পৈতৃক সম্পত্তি প্লাস যে তার যে বংশ পরিচয়, তার নাম ছিল হচ্ছে মোরোবন, মানে এই সিনেমার নাম। আর এই বাড়ির নামও ছিল হচ্ছে মোরোবন। তো সেই বাড়িতে আসা পরে তার 4 বাচ্চাকে বলে, আজ থেকে আমরা কিন্তু আমাদের বংশের নাম হিসাবে তোর বাবার নয়, আমার বাবার বংশের নাম ইউজ করবি। এবং আগের যে তোদের বংশের নাম ছিল, যেটা তোর পিতার কাছ থেকে আমরা পেয়েছিলাম, সেটা আমরা চিরতরে ভুলে যাব। আর আমরা আমাদের আগের জীবনের কিছুই স্মরণ করব না। তো এখানে রোজের কথা থেকে আমরা বুঝতে পারি যে অতীতে ওদের জীবন অনেক খারাপ একটা কিছু হয়েছে। আর এখানে আসার পরে ওরা অতীতের সকল স্মৃতি ভুলে যেতে চায়। তো যাই হোক, এখানে আসার পরে রোজের 4 বাচ্চার সাথে এখানকার লোকাল এক মেয়ের সাথে বন্ধুত্ব হয়, যার নাম হচ্ছে এলি। এবং এলি ওদেরকে আশেপাশে অনেক জায়গা ঘুরে দেখায় এবং ওদেরকে সি বিচেও নিয়ে যায়। তো ওদের দিন ভালোই যাচ্ছিল, কিন্তু একদিন হঠাৎ করে রোজের শরীর অনেক খারাপ হয়ে যায়। আর তখন তার কাছে তার বড় ছেলে জ্যাক ছিল। আর সে জ্যাককে বলে, তুই আমাকে কথা দে, আমি যদি নাও থাকি সবসময় তুই তোর ভাই বোনের খেয়াল রাখবি। জ্যাক তখন বলে, আমি মা তোমাকে কথা দিচ্ছি। আর তখনই রোজ করে কি একটা লেটারের দিকে ইশারা করে। তো এরপর জ্যাক যখন সেই লেটারটা আনতে যায়, ঠিক তখনই ওর মা রোজের মৃত্যু হয়ে যায়। তো যাই হোক, এরপর জ্যাক করে কি তার মায়ের দয় লেটারটি পড়ে, যেখানে ওর মা রোজ লিখেছে, যতদিন না পর্যন্ত তোর 21 বছর বয়স হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত আমার মৃত্যুর ব্যাপারে বাইরের কাউকে কখনোই কিন্তু বলবি না। আমার মৃত্যুটাকে অলওয়েজ রহস্যই রাখবি। কারণ আমেরিকার একটা নিয়ম রয়েছে, যতদিন না একটা বাড়ির কেউ 21 বছরের না হচ্ছে ততদিন সে তার ভাই বোন বা ছোটদের গার্ডিয়ান হতে পারবে না। আর যেহেতু আমি মারা যাওয়ার পরে এই পরিবারে কেউই 21 বছরের থাকবে না, এজন্য তোদের সবাইকে আলাদা আলাদা এতিমখানাতে বয়স ভিত্তিক ভাবে পাঠিয়ে দেওয়া হবে। আর আমি এটা চাই না, আমি চাই তোরা 4 জন একসাথে থাকবি। তো যাই হোক, এরপর বাকি ভাই বোন আসে। আর যেহেতু 4 জনই জেনে গিয়েছে যে ওদের মা মরে গিয়েছে, ওরা একে অপরকে কথা দেয় যে ওদের মায়ের মৃত্যুর ব্যাপারটি ওরা ততদিন পর্যন্ত কাউকেই বলবে না যতদিন না পর্যন্ত বড় ভাই জ্যাকের 21 বছর বয়স না হচ্ছে। আর 21 বছর বয়স হতে জ্যাকের আর 10 মাস বাকি রয়েছে। তো যাই হোক, এরপর সব ভাই বোন মিলে করে কি ওদের প্রপার্টিতে ওদের মাকে দাফন করে দেয় ক্রিশ্চিয়ান নিয়মে। আর এভাবে কিছুদিন কেটে
কেটে যায়। আর একদিন জ্যাকের বোন তার রুমে যখন ফ্লাওয়ার পটে ফ্লাওয়ার লাগাচ্ছিল তখনই ওদের রুমে কেউ গুলি চালায়, যেটা ওদের জানালার কাঁচ ভেঙে ভেতরে চলে আসে। আর এরপর যখন জ্যাকের বোন বাইরে দেখে সে দেখতে পায় একটা লোক বন্দুক নিয়ে ওদের ঘরের দিকে আসছে। আর তখন ওর বোন ভয় পেয়ে চিৎকার করে ওর বড় ভাই জ্যাককে ডাক দেয়। আর এরপর আমাদের দেখানো হয় 6 মাস পরের দৃশ্য, যেখানে 4 ভাই বোন এখন ওই বাড়িতেই থাকছে। কিন্তু জ্যাকের ছোট ভাই প্রায় ঘরের মধ্যে অনেক ভয় পায় এবং সে অনেকবার আয়নায় অদ্ভুত অদ্ভুত আকৃতি দেখতে পায়। তো এর জন্য বাড়ির বড়রা সবাই আয়না ঢেকে দিয়েছে। আর নিজের মায়ের মৃত্যুর খবর লুকানোর জন্য ওরা সবাই মিলে ডিসাইড করে যে বড় ভাই জ্যাকি শুধুমাত্র বাড়ির বাইরে যাবে, যাতে ছোটদের সাথে বাইরের কারো দেখাও না হয় এবং ব্যাপারটা বাইরে জানাজানিও না হয়। আর মাত্র 4-5 মাসের ব্যাপার। তো সেই হিসেবে জ্যাক করে কি বাড়ির বাইরে যেত জিনিসপত্র আনতে এবং সে কয়েকবার ইচ্ছা করে তার মায়ের জন্য ঔষধে নিয়ে আসতো, যাতে সবাই বিশ্বাস করে যে ওর মা বেঁচে রয়েছে এবং এখন অনেক অসুস্থ। তো এই জন্য বাড়ি থেকে বের হয় না। তো এরপর জ্যাক করে কি স্থানীয় কোর্টের লাইব্রেরিতে যায়, যেখানে এলি কাজ করে। তো এখানে আমরা জানতে পারি এলি এবং জ্যাক অলরেডি একে অপরকে অনেক পছন্দ করে। তো একদিন জ্যাক যখন লাইব্রেরিতে ছিল তখন সেখানকার একটা উকিল আসে আর সে জ্যাককে দেখে বলে, দেখো তোমার মা ওই বাড়িটা নিজের নামে ট্রান্সফার করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিল এবং আমি সমস্ত প্রসেস করে নিয়েছি। কালকে আমি তোমাদের বাড়িতে যাব আর ওই জমি রেজিস্ট্রির জন্য $200 ফি দিতে হবে তোমাদেরকে, এর সাথে তোমার মায়ের সিগনেচারও নেবো আমি, আর এরপরেই ওই বাড়িটা তোমার মায়ের নামে হয়ে যাবে। তো এই কথা শুনে জ্যাক তো পুরো ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি জ্যাক চায় না যে তার মায়ের মৃত্যুর রহস্য প্রকাশ হোক। তো এই জন্য সে উকিলকে বলে, আমার মায়ের সিগনেচার আমি নিজেই করে নিয়ে আসবো, আপনাকে কষ্ট করে যেতে হবে না। আর তাছাড়া তার শরীর অনেক খারাপ, সে কারোর সাথে দেখা করতে পারবে না। বাট উকিল বলে, এভাবে তো হয় না, আমাকে বাড়ি গিয়ে সিগনেচার নিয়ে আসতে হবে। তো এটা শুনে জ্যাক অনেক চিন্তায় পড়ে যায় এবং সে দ্রুত বাড়িতে আসে এবং তার ভাই বোনকে সবকিছু খুলে বলে। তো ওদের কাছে সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে ওদের কাছে $200 নেই। আর বুঝতেই পারছো, আজ থেকে 60 বছর আগে $200 মানে কি, 20,000 টাকার মানে কি। বাংলাদেশে তখন 20,000 টাকা দিয়ে মনে হয় কমপক্ষে পুরো 40 পাখি বা 50 পাখি জমি কেনা যেত। তো যাই হোক, তখনই জ্যাকের মনে পড়ে ওই বক্সের কথা, যেটা ওদের মা মারা যাওয়ার আগে ওদের দিয়েছিল আর বলেছিল এটার মধ্যে অনেক টাকা রয়েছে, বাট এই টাকা কখনোই ব্যবহার করবি না, কারণ এগুলো অভিশপ্ত টাকা। তবে তারপরেও এখন তো জ্যাক আর তার ভাই বোনের কাছে ওই টাকা ইউজ করা ছাড়া আর কোনো রাস্তাই নেই। তো এই জন্য জ্যাকের যে মেজো ভাই ছিল বিলি, ওই বক্সটা গিয়ে নিয়ে আসে। আর তারপর যখন ওরা বক্স খুলে সেটাতে টাকা ছিল। কত টাকা ছিল ওটা আমাদের দেখানো হয় না, বাট টাকা দেখে সবাই অনেক খুশি হয়ে যায় এবং বর্তমানে ওদের কাছে $200 বা আরো বেশি রয়েছে। কিন্তু ওদের মায়ের তো সিগনেচারও করতে হবে। আর তখন জ্যাকের বোন করে কি তার মায়ের সিগনেচার কপি করতে শুরু করে। আর পরদিন সকালে লয়ার ওদের বাড়িতে আসে, বাট জ্যাক তখন ইচ্ছে করেই ওই লয়ার বা ওই উকিলকে বাইরে বসানোর ব্যবস্থা করে। আর তারপর জ্যাক করে কি ওই উকিলকে $200 দেয় এবং বলে, আপনি এখানেই বসুন, আমি আমার মায়ের সিগনেচার করিয়ে নিয়ে আসছি, কারণ সে এখানে আসতে পারবে না, সে অনেক বেশি অসুস্থ। তো এরপর জ্যাক করে কি দ্রুত ডকুমেন্টস নিয়ে ভেতরে চলে যায়। আর তারপরে জ্যাকের বোন করে কি হুবহু ওর মায়ের মতো সিগনেচারটা কপি করে ডকুমেন্টসটা দিয়ে দেয়। বাট তখনই ওই উকিল করে কি ভেতরে চলে আসে এবং সে দেখতে পায় বাড়ির সব আয়না ঢাকা। আর এই বিষয়টা তার কাছে অনেক অদ্ভুত লাগে। তবে তখনই জ্যাক চলে আসে এবং ওই ডকুমেন্টটা দিয়ে দেয়। তো লয়ার যখন সিগনেচার চেক করে তখন সে দেখে যে ওই সিগনেচার হুবহু জ্যাকের মায়ের সিগনেচারের সাথে ম্যাচ করেছে। তো এরপর ওই উকিল সেখান থেকে চলে যায়। তবে তার একটু সন্দেহ হয়। তো এই জন্য সে এলির সাথে দেখা করতে যায়, কারণ সে জানে জ্যাক আর এলি একে অপরকে পছন্দ করে। তো এলি হয়তো জ্যাকের সম্পর্কে অনেক কিছু জানবে। তো সে এলিকে জিজ্ঞাসা করে, তুমি জ্যাক আর তার পরিবারকে কবে থেকে চেনো? তো এলি বলে, প্রায় 7-8 মাস ধরে। আর এরপর ওই উকিল করে কি এলিকে জ্যাকের বাবার সম্পর্কেও জিজ্ঞাসা করে। বাট এলি বলে, আমি ওর বাবার সম্পর্কে তেমন কিছু জানি না, বাট আমি জাস্ট এতটুকু জানি যে ওর বাবা অনেক নির্দয়ী মানুষ ছিল আর এই কারণে তারা তাদের বাবাকে ছেড়ে চিরতরে ইংল্যান্ড থেকে আমেরিকাতে চলে এসেছে। আর এইদিকে আমাদের জ্যাকের ছোট ভাইকে দেখানো হয় যে ঘরে কোন একটা কিছুর ছায়া দেখছিল এবং অনেক ভয় পেয়ে যায়। আর তখন জ্যাক তার ছোট ভাইকে জানালার কাছে নিয়ে যায় আর সেখানে দূর থেকে পাহাড়ে এলির বাড়ি দেখায়। আর এরপর জ্যাক করে কি এলিকে লাইট জ্বালিয়ে একটা সিগন্যাল দেয় আর এলি ওই সিগন্যালটা দেখে ফেলে এবং সেও টর্চ জ্বালিয়ে জ্যাককে সিগন্যাল দেয়। মানে ওরা এইভাবেই কথা বলে আর কি। তো পরের দিন এলি আর জ্যাক দেখা করে, যেখানে এলি জ্যাককে তার বাবার সম্পর্কে জিজ্ঞাসা করে। তো জ্যাক তখন বলে, সে একজন শয়তান ছিল, সে আমাদেরকে অনেক জ্বালিয়েছে, কিন্তু এখন সে আমাদের আর বিরক্ত করতে পারবে না, কারণ আমরা তাকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি, হয়তো সে এতদিনে মারাও গিয়েছে। তো এই কথা বলতে বলতে জ্যাক অনেক ডিস্টার্ব হয়ে যায়। তো এলি তখন তাকে সামলায় আর দূর থেকে ওই উকিল এই সবকিছু দেখছিল। আর এখানে আমরা জানতে পারি সে নিজেও এলিকে পছন্দ করত, কিন্তু সে জানে জ্যাক আর এলি একে অপরকে পছন্দ করে। তো এই কারণে হিংসায় সে জ্যাককে ঘৃণা করতে শুরু করে দেয়। তো যাই হোক, এরপর আমরা দেখি জ্যাক যখন বাড়িতে আসে তখন তার ছোট ভাই তাকে জিজ্ঞাসা করে, তুই কোথায় গিয়েছিলি? জ্যাক বলে, আমি এমনি বাইরে কাজে গিয়েছিলাম। ওর ছোট ভাই তখন বলে, আমি জানি তুই বারবার এলির সাথে দেখা করে আমাদের ব্যাপারে অনেক গোপন কথা বলিস। তো এই কারণে ওদের দুই ভাইয়ের মাঝে অনেক তর্ক হয়ে যায়। আর ওইদিকে আমরা দেখি জ্যাকের একদম ছোট ভাই তার মায়ের রুমে ছিল আর সে চেয়ার থেকে পড়ে যায় আর আয়না থেকেও কাপড় সরে যায় আর সে আয়নাতে একটা ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। আর এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। আর অন্যদিকে আমাদের জ্যাককে দেখানো হয় যে এখনো অজ্ঞান হয়েছিল আর জ্ঞান ফিরে ওর ভাই বোনের কাছে যায় এবং দেখতে পড়া দুজনে অনেক চিন্তিত। তো জ্যাক তখন ওদেরকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তো ওরা তখন বলে, আমাদের ছোট ভাই বারবার আয়নায় কারো ছায়া দেখছে, আমার তো মনে হয় এটা আমাদের বাবা
বাবা আমাদের সবাইকে মারতে চায়। তো জ্যাক তখন বলে এটা হতে পারে না, সে তো মারা গিয়েছে, আর মৃত মানুষ কখনোই কাউকে মারতে পারে না। কিন্তু বোন তখন বলে কিন্তু তার আত্মা তো আসতে পারে, তার আত্মা তো আমাদেরকে মারতে পারে। আমার তো মনে হয় এটা আমাদের বাবার ভূত, যে কিনা আমাদের বাড়িতেই রয়েছে। আর আমরা যদি এই সবকিছু থেকে মুক্তি পেতে চাই তাহলে পুরো খ্রিস্টান ধর্ম অনুযায়ী আমাদের মায়ের মতো আমাদের বাবার বডিটাও দাফন করতে হবে। তো এই কথায় আমরা সবাই কনফিউজড হয়ে যাই যে ওদের বাবা না ইংল্যান্ডে ছিল, ওর বাবার বডি এখানে কিভাবে বা কোথায় রয়েছে, ওরা কিভাবে রিচুয়াল করে বা খ্রিস্টান নিয়মে দাফন করতে পারবে। বাট আমরা আরো অবাক হয়ে যাই, জ্যাক তখন ডাইরেক্ট বলে দেয় যে না, সে আমাদের উপর অনেক অত্যাচার করেছে, আমরা তার বডির সাথে কোনো সম্পর্কই রাখতে চাই না, তার বডি আমরা ছুবই না। তো আমরা সবাই কনফিউজড হয়ে যাই। আর এই দিকে এলিকে দেখানো হয়, যার কাছে ওই উকিল আসে এবং বলে আমি অনেক বড় একটা চাকরির অফার পেয়েছি আর আমি এখান থেকে চলে যাচ্ছি, তো আমি চাই তুমি আমার সাথে যাও, তারপর আমরা দুজনে বিয়ে করে নেব। বাট এলি তাকে মানা করে দেয় এবং বলে আমি জ্যাককে পছন্দ করি। আর বুঝতেই পারছো এই লয়ার বা উকিল তো এমনি জ্যাককে পছন্দ করে না এবং সে জ্যাকের সম্পর্কে অনেক তথ্য বের করেছে। আর তারপরে উকিল করে কি নিউজ পেপারের কিছু কাটিং এলিকে দেয় আর বলে এটা জ্যাকের বাবার নিউজ, সে একটা শয়তান ছিল, সে তার বাচ্চাদেরকে অ্যাবিউজ করত আর এরপর তার জেল হয়েছিল, কিন্তু কিছুদিন আগে সে জেল থেকে পালিয়েছে। কিন্তু এটা জানার পরে এলি পুরো কনফিউজড হয়ে যায়, কারণ জ্যাক বলেছিল ওর বাবা হয়তো মারা গিয়েছে। আর এই দিকে জ্যাকের বোনকে দেখানো হয়, সে যখন বাসায় কাজ করছিল তখন চাং থেকে, খাঁটি বাংলা যেটাকে চাং বলে আর কি, বা তোমার ওই কি বলবো ওই টিনের ঘরগুলোতে মাঝখানে রাখার জন্য যে একটা পার্টিশন থাকে যেটাকে ইংলিশে অ্যান্টিক বলে আর কি, ওখান থেকে কিছু আওয়াজ পায়। তো এরপরও করে কি ধীরে ধীরে অ্যান্টিকের দিকে যেতে থাকে। বাট তখনই সেখানে একটা ওর রেকুন দেখতে পায় আর ওই রেকুনটিকে কেউ ভেতরের দিকে টেনে নিয়ে যায়। তো এটা দেখে চরম ভয় পেয়ে যায়, তার মানে অ্যান্টিকের ভেতরে বা ওই চাঙের ভেতরে আসলেই কেউ রয়েছে। আর অন্যদিকে ওই উকিলের কাছে ওই ফার্ম থেকে কল আসে যে আপনাকে যে জব অফারটা করেছিলাম আমরা দুঃখিত, আমাদের আর কোনো লোকের প্রয়োজন নেই, তবে আমাদের একজন পার্টনারের প্রয়োজন রয়েছে। আপনি যদি আমাদের কোম্পানিতে পার্টনার হতে চান তাহলে $5,000 দিয়ে আপনি আমাদের কোম্পানির 50% পার্টনার হতে পারেন। তো ওটা যেহেতু অনেক ভালো একটা কোম্পানি, এই কথা শুনে উকিল তো অনেক খুশি হয়ে যায়। কিন্তু তার কাছে তো $5,000 নেই, মানে বুঝতেই পারছো আজ থেকে 60 বছর আগে 5 লাখ টাকা মানে কত বড় টাকা। 5 লাখ টাকা দিয়ে তখন হয়তো পুরো গ্রাম কেনা যেত বাংলাদেশে, আর আমেরিকানদের কাছেও তখন 5 লাখ টাকা থাকা অনেক বড় ব্যাপার। তো যাই হোক তখনই ওই উকিলের সামনে একটা নিউজ সে দেখতে পায়, যেখানে সে দেখে যে জ্যাকের বাবা আদালতে দাবি করেছিল যে তার 10,000 পাউন্ড চুরি করে তার পরিবার নিয়ে এসেছে। তো তখনই তার মনে হয় তাহলে তো ওই 10,000 পাউন্ড জ্যাকদের কাছেই রয়েছে। 10,000 পাউন্ড মানে $10,000 চেয়ে আরো বেশি। তো যাই হোক এরপর সে জ্যাকের সাথে দেখা করে এবং ওকে ব্ল্যাকমেল করে বলে আমি জানি ওই 10,000 পাউন্ড তোমার কাছে রয়েছে, তুমি জাস্ট ওখান থেকে $5,000 আমাকে দিয়ে দাও, আমি কাউকে কিছুই বলবো না। তো জ্যাক এই কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়। অ্যাকচুয়ালি ওর মা ওকে যে বক্সটা দিয়েছিল, ওর মা ওকে বলেছিল এইটা অভিশপ্ত টাকা, এই টাকা ইউজ করিস না, যে টাকাটা জ্যাকের মা ওর বাবার কাছ থেকে নিয়ে এসেছিল। অ্যাকচুয়ালি এখানে আমরা আরো কিছু তথ্য জানতে পারি যে জ্যাকের বাবা একটা অমানুষ ছিল এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সে তার নিজের মেয়েকে রেপ করেছিল, মানে জ্যাকের বোনকে। আর জ্যাক এটা সাক্ষী ছিল এবং জ্যাক জজের সামনে এটা সাক্ষীও দিয়েছিল, আর এই কারণে ওদের বাবার জেল হয়েছিল। আর তারপর থেকেই জ্যাকের বাবা সব সময় তার বাচ্চাদের কাছ থেকে বদলা নিতে চাইছিল। আর এখানে আমাদের আরো বলা হয় জ্যাক যেদিন থেকে ওই অভিশপ্ত বক্সটা দিয়ে এসে সেখান থেকে $200 বের করে ইউজ করেছিল, সেদিন থেকে তার জীবনে সবকিছু খারাপ কিছু হচ্ছে, তাদের পরিবারে খারাপ কিছু হচ্ছে। তো জ্যাকের ভাই যখন এটা জানতে পারে ও বলে কিছু তো করার নেই, ওই $5,000 তো দিতে হবে, তা না হলে ওই উকিল তো আমাদের পেছনে লাগবে। তো এরপর ওর ছোট ভাই করে ওই চিমনির ভেতরে যায়, যেটা অ্যান্টিকে ঢোকার আরেকটা রাস্তা। তো যখন অ্যান্টিকে বা চাঙের ভেতরে যায় তখনই ও অভিশপ্ত টাকার বক্সটা পেয়ে যায়। কিন্তু বাট ওই মুহূর্তে আশ্চর্যজনক ভাবে একটা লোক ওর উপর আক্রমণ করে, বাট কোনোভাবে জ্যাকের ভাই নিজেকে বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আর এইদিকে আমাদের জ্যাককে দেখানো হয় যে এখনো অচেতন ছিল। আর এরপর যখন ওর জ্ঞান ফিরে আসে তখন ওর ভাই সামনে আসে যে আহত ছিল আর বলে অ্যান্টিকে এখন আমাদের বাবা বেঁচে রয়েছে, সে কোনোভাবে হয়তো সার্ভাইভ করছে, সে বৃষ্টির পানি আর ইঁদুর টিঁদুর খেয়ে বেঁচে রয়েছে। তো এটা জানতে পেরে জ্যাক তো চিন্তায় পড়ে যায়। আর এরপর রাতেও আবার করে কি টর্চ দিয়ে এলিকে ইশারা করে, আসলে ইশারাটা ছিল একটা কোড সিস্টেমে কথা বলা, যে পরের দিন ওরা কোন জায়গায় দেখা করবে। তো যাই হোক এরপর সেই জায়গায় এলি যায়, কিন্তু জ্যাক সেখানে আসে না, বাট ওখানেও একটা ডায়েরি পায় যেটা জ্যাকের ছিল এবং জ্যাক এখানে নিজের হাতে তার পুরো স্টোরি লিখে দিয়েছে। তো এখান থেকে এলি জানতে পারে জ্যাকের বাবা একটা শয়তান ছিল, যে ওদের সবার উপর অনেক অত্যাচার করতো, মেয়েকেও রেপ করেছে। আর এই কারণে জ্যাক তার বাবার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিয়েছে, যে কারণে তার জেল হয়েছিল। আর তারপর থেকে এই পুরো ফ্যামিলি ওদের বাবাকে ভয় পেত, কারণ সে সাইকো ছিল। আর এরপরেই তারা পালিয়ে করে কি ইংল্যান্ড থেকে ইউএসএ তে চলে আসে। কিন্তু একদিন ওর বাবা জেল থেকে পালিয়ে যায়, আর জেল থেকে পালানোর পরে সে তার পরিবার মানে স্ত্রী বাচ্চাদেরকে খুঁজে বের করে মারতে চাচ্ছিল। বাট ততদিনে আমার মায়ের বা জ্যাকের মৃত্যু হয়ে গিয়েছে। আর তোমাদের হয়তো ওই সিনের কথা মনে রয়েছে, যখন জ্যাকের বোন ফ্লাওয়ার পটে ফ্লাওয়ার লাগাচ্ছিল তখনই কেউ এসে গুলি করে, আর এরপর জ্যাকের বোন ভয় পেয়ে জ্যাককে ডেকেছিল। তো ওই গুলি মূলত ওদের বাবাই চালিয়েছিল, আর তাকে দেখে জ্যাকের বোন অনেক ভয় পেয়ে গিয়েছিল। আর এরপর জ্যাক করে কি তার 3 ভাই বোনকে বাঁচানোর জন্য বাবার হাত থেকে ওদেরকে অ্যান্টিকে আটকে দিয়েছিল। আর তারপর সে অভিশপ্ত বক্স সেই 10,000 পাউন্ড নিয়ে গিয়েছিল ওর বাবার কাছে, কারণ সে ভেবেছিল তার বাবা হয়তো টাকা ফেরত নেওয়ার জন্য এসেছে। কিন্তু উল্টো ওর বাবা ওর উপর আক্রমণ করে দেয় এবং ওকে অনেক বাজেভাবে মারে। বাট জ্যাক তখন হাত জোর করে রিকোয়েস্ট করে
প্লিজ আমার ভাই বোনকে কিছুই করো না। কিন্তু ওর বাবা তো ছিল একটা শয়তান, সে জ্যাককে ওপর থেকে নিচে ফেলে দেয় আর এর ফলে জ্যাক মারা তো যায় না কিন্তু অজ্ঞান হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে জ্যাকের যখন জ্ঞান ফিরে আসে সে চেক করতে যায় অ্যান্টিকে তার ভাই বোন রয়েছে কিনা, কিন্তু ততক্ষণে সে এসে দেখে তার বাবা তার 3 ভাই বোনকে মেরে ফেলেছে। তো জ্যাক এই যন্ত্রণা সহ্য করতে পারে না এবং সেই রিয়েলিটি একসেপ্ট করার জন্য প্রস্তুত ছিল না। তো এই ঘটনায় যেটা হয়, জ্যাকের মাথায় মারাত্মক একটা আঘাত লাগে এবং জ্যাকের ব্রেন শট হয়ে জ্যাকের ভেতরে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার হয়ে যায়। আর এই কারণে সে তার ভাই বোনকে চোখের সামনে দেখতে শুরু করে এবং এর সাথে তাদের কণ্ঠে কথা বলতে শুরু করে। সে নিজেই নিজের সাথে কথা বলতো, আবার নিজে ভাই বোনদের কণ্ঠে জবাব দিত। আর এজন্যই সে তার বাড়ির সকল আয়না কভার করে দিয়েছিল, কারণ সে যখন তার ভাই বোনের কণ্ঠে জবাব দিত তখন সে যদি তার নিজের চেহারা আয়নায় দেখে ফেলতো তখন তার পুরো কল্পনার দুনিয়ায় ভেঙে যেত। তো এই জন্য নিজেকে কল্পনার দুনিয়ায় রাখার জন্য এবং সত্য থেকে নিজেকে দূরে রাখার জন্য এবং তার ভাই বোন যেই দুনিয়াতে নেই এটা মেনে না নেওয়ার জন্য সে তার বাড়ির আয়নাগুলো কভার করে রাখতো। তো যাই হোক, এরপর ওর বাবা যখন ওর ভাই বোনকে মেরেছিল তখন ও ওর বাবার উপর আক্রমণ করে এবং তাকে ওই অ্যান্টিকেই বন্দী করে দেয়। আর এরপর বাইরে ইটের দেয়াল তুলে দিয়েছিল যাতে ওর বাবা সেখানেই মারা যায়। তো এই জন্য সবসময় বলতো হয়তো আমার বাবা মারা গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে বৃষ্টির পানি যায় এবং ইঁদুর কাঠবিড়ালি ওইসব খেয়ে তার বাবা এখনো বেঁচে ছিল। তো এলি যখন এইসব সত্য জানতে পারে ওর চোখে পানি চলে আসে, বুঝতে পারে জ্যাক কি সহ্য করেছে, কিসের মধ্যে দিয়েও গিয়েছে। আর ও তো ওর ভাই বোনকেও চিনতো। আর গত 4-5 মাস ধরে এলি জ্যাকের ভাই বোনকে দেখেনি এবং জ্যাক দেখা করতে দেয়নি, বাড়ি যেতে দেয়নি। তো এটাই ছিল এই কারণ। তো যাই হোক, আসলে ব্যাপারটা হচ্ছে যখনই আমাদের জ্যাকের ভাই বোনকে দেখানো হতো এই সিনেমাতে আমাদের ওগুলো জ্যাকের চোখ দিয়ে দেখানো হয়েছে, যে কারণে আমাদের কাছে মনে হয়েছে জ্যাকের ভাই বোন এখনো বেঁচে রয়েছে। আর ওইদিকে তখনই উকিল আসে হচ্ছে জ্যাকদের বাড়িতে এবং সে তার টাকা নেওয়ার জন্য জ্যাকের বাড়িতে এসেছে। তো জ্যাককে না পেয়ে সে যায় ওপরে, আর তখন গিয়ে দেখে যে অ্যান্টিকের বাইরে নতুন করে কেউ ইটের দেয়াল তুলে রেখেছে। তো উকিল ভাবে ওখানে হয়তো সেই জ্যাকের 10,000 পাউন্ড রয়েছে বা ওখানে লুকিয়ে রেখেছে। তো এরপর সে করে কি দেয়াল ভেঙে ভেতরে যায়, বাট ভেতরে যাওয়ার পরে তার চোখ ছানা পড়া হয়ে যায়, কারণ ওখানে পচা গলা 3টা লাশ রয়েছে। তো এটা দেখে সে পুরো শকড হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। আবার ওইদিকে এলিও তখন জ্যাকের সাথে দেখা করার জন্য বাড়িতে চলে এসেছে, আর সে এসে দেখে জ্যাকের অবস্থা খুবই খারাপ। আর জ্যাক এখানে কণ্ঠ বদলে বদলে নিজেই নিজের সাথে কথা বলছিল, মানে ও নিজে ভাই বোন সাথে কথা বলছিল। তো এলি জ্যাককে অনেক বোঝানোর চেষ্টা করে, বাট জ্যাক বলে তুমি এখান থেকে চলে যাও, এখানে তোমার থাকা উচিত নয়, তাহলে আমাদের ভেতরে তথ্য বাইরে চলে যাবে। আর তখনই অ্যান্টিক থেকে উকিলের চিৎকার আওয়াজ আসে। তো এলি তখন ছুটে ওই দিকে যায়, অ্যান্টিকে যায়, আর দেখতে পায় ওই উকিল তার জীবনের শেষ নিঃশ্বাস নিচ্ছে। আর সে উকিলকে জিজ্ঞাসা করে তোমার এই অবস্থা কে করেছে। আর তখন উকিল করে কি দরজার দিকে ইশারা করে, আর আমরা তখন দরজার পেছনে জ্যাকের বাবাকে দেখতে পাই যে এখন এলিকে মারার জন্য এগিয়ে আসছে। আর তখন এলি করে কি জ্যাক জ্যাক করে ডাকে, বাট জ্যাক সাহায্য করতে আসে না। এর কারণটা হচ্ছে জ্যাক জানে যে অ্যান্টিকে তার বাবা রয়েছে, আর অ্যান্টিকে যেতে সে অনেক ভয় পায়, তার বাবাকে সে অনেক ভয় পায়। কিন্তু হঠাৎ করে জ্যাক তার ছোট ভাইয়ের পার্সোনালিটিতে চলে আসে এবং ছোট ভাইয়ের কণ্ঠে কথা বলতে শুরু করে। এলিও এটা শুনে, আর তখনও করে কি জ্যাককে তার ছোট ভাইয়ের নামে ডাকতে শুরু করে। আর ছোট ভাইয়ের পার্সোনালিটিতে যখন ডাকে তখন জ্যাক করে কি তার ভাইয়ের পার্সোনালিটিতে এসে একটা গান নিয়ে উপরে আসে। আর ওইদিকে জ্যাকের বাবা যখন এলির উপর আক্রমণ করবে তার আগেই জ্যাক করে কি তার বাবাকে মেরে ফেলে। আর এর 3 মাস পরের দৃশ্য আমাদের দেখানো হয়, যেখানে জ্যাকের বয়স 21 হয়ে গিয়েছে, সে প্রপার্টির মালিক হয়েছে এবং এলিও জ্যাকের খেয়াল রাখছে এবং জ্যাককে মানসিক হসপিটাল থেকে ডিসচার্জও করে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও ডক্টর এলিকে ওষুধ দেয় এবং বলে এই ওষুধ জ্যাককে অবশ্যই দেবে, তাহলেই জ্যাক রিয়েল ওয়ার্ল্ডে থাকতে পারবে, তা না হলে ওর সবসময় মনে হবে ওর ভাই বোন বেঁচে রয়েছে এবং চোখের সামনে ওর ভাই বোনকে দেখতে পাবে। তো যাই হোক, এলি যেহেতু জানে যে জ্যাক তার ভাই বোনকে অনেক বেশি ভালোবাসে, তাদেরকে ছাড়াও থাকতে পারবে না, তো এর জন্য এলি কখনোই জ্যাককে ওই ওষুধ দেয় না, তবে জ্যাকের অনেক ভালোভাবে খেয়াল রাখে। আর জ্যাকও তার ভাই বোনকে দূরের মাঠে শান্তিতে খেলতে দেখতে পায়, কারণ সে এখনো মনে করে তার ভাই বোন বেঁচে রয়েছে। আর এর ফলে তার মন আর মস্তিষ্ক সবসময় শান্তিতে থাকে। আর এলিও সবসময় এখন থেকে জ্যাকের সাথে থাকে এবং ডিসাইড করে নিয়েছে সে সারা জীবন জ্যাকের সাথে জ্যাকের বাড়িতেই থাকবে। আর এখানেই এই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের কাছে এই সিনেমাটি কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।